নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আর কথা হোকের এই বিশেষ পর্বে আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে, আর স্বর্ণালীর সঙ্গে রয়েছে আমি অনির্বাণ। শুভ সন্ধ্যা। কথা হোকের এই বিশেষ পর্ব। আজকে আমাদের এই কথা হোকের এই বিশেষ পর্বের বিতর্ক উৎসবে আপত্তি নিয়ে। সাম্প্রতিক সময়ে উৎসব তা নতুন না পুরনো? বাঙালিকে এই উৎসবের সঙ্গে পরিচিত, নাকি এটা বাঙালির নতুন উৎসব? উৎসবেরও কি আবার অন্তর্গত আর বহিরাগত হয় মনে হচ্ছে। তার কারণ উৎসব নিয়ে এই বিতর্কগুলো সামনে আসছে। এই কথাগুলো সামনে আসছে তার কারণ উৎসবকে ঘিরে অশান্তিও হচ্ছে। আর তাই আমাদের আজকের বিতর্কের বিষয় উৎসবে আপত্তি। সেটা সাংস্কৃতিক সংকীর্ণতা নাকি রাজনৈতিক ফায়দার একটা অঙ্ক? আসলে মানে করার চেষ্টা হচ্ছে রাম সংস্কৃতির কথা। হাজার হাজার বছরের পুরনো রাম সংস্কৃতি এই বাংলার। 9 শতাব্দীতে কবি অভিনন্দ, 11 শতকে কলিযুগের বাল্মীকি নামে প্রসিদ্ধ সন্ধ্যাকর নন্দী, 12 শতকে বঙ্গে সেন যুগে সম্রাট লক্ষণ সেনের সখা ও কবি শ্রীধর দাস সংস্কৃত ভাষায়, 15 শতকে কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাসের পরেও অনেকের নাম আমরা জানি, অদ্ভুত আচার্য, ষষ্ঠীবর সেন, গঙ্গাধর সেন। 1788 সালে এই বঙ্গে রামনবমী পালিত হতো এবং ব্রিটিশ সরকার একদিন ছুটি ঘোষণা করতেন, কিন্তু তারপরে ব্রিটিশ সরকার আইন করে রামনবমী বন্ধ করে দেয়। এই বাংলার সংস্কৃতির মধ্যে রাম সংস্কৃতি নেই। আসলে ওটা উত্তরপ্রদেশের এবং বিহারের বা অন্য কোথাও, বাংলার নয়। এই যে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা, এইটা শুরু হলো কবে থেকে? খুব বেশি দিন নয়, মাত্র 40-45 বছর। মানে আমাদের ছোটবেলা থেকেও আমরা পাড়ায় পাড়ায় রামগান দেখেছি, রামনবমী পালিত হয়েছে। কলকাতা শহরের রাস্তাঘাট বাদ দিয়ে আপনি যদি একটু মেঠো রাস্তায় যান, গ্রামেগঞ্জে যান, তাহলে প্রত্যেক বাড়িতেই রামনবমী পালিত হয় আজও। তবুও রাম সংস্কৃতি আমাদের নয়, এটা বাইরের, মানে বিশেষ করে উত্তরপ্রদেশের। দুর্গা বাঙালি, দুর্গার ছেলে গণেশ অবাঙালি, দুর্গার মেয়ে লক্ষ্মী বাঙালি, দুর্গার আরেক মেয়ে সরস্বতী 2 হাত থাকলে বাঙালি, 4 হাত থাকলে অবাঙালি। দুর্গার স্বামী ভুঁড়িওয়ালা হলে বাঙালি, মাসেলওয়ালা হলে অবাঙালি। রাম চোখ বন্ধ করে অবাঙালি। কালী বাঙালি, বিশ্বকর্মা ইয়ং হলে বাঙালি, বুড়ো হলে অবাঙালি। মনসা বাঙালি। কৃষ্ণ যদিও জন্ম যোগী রাজ্যে, তবু এখনো পর্যন্ত বাঙালি আছে। মথুরাতে মন্দির পুনরুদ্ধারের আন্দোলন শুরু হওয়ার পর কি হবে বলা যাচ্ছে না। এখন ঘটনা হচ্ছে, এই যে ন্যারেটিভগুলো সেট করা হয়েছে কেন, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে দুটো সংস্কৃতি। একটা হচ্ছে আধিপত্যবাদ এবং বহুত্ববাদ, তার লড়াই। তাই বহুত্ববাদের মধ্যে এই রামনবমী একমাত্র উৎসব যা মানুষকে একত্রিত করতে পারে, মানুষকে এক জায়গায় আনতে পারে। তাই ন্যারেটিভ সেট করে ওটাকে ভেঙে দাও, এই ছিল তাদের প্রধানত কাজ। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আলোচনা করছি। আমরাও দেখেছি 70-এর দশকের শুরুতে বঙ্গ সংস্কৃতি উৎসব, সেখান থেকে বইমেলা, সেখান থেকে নাট্যমেলা, সিনেমা ফেস্টিভ্যাল, সেখান থেকে মাটি উৎসব খুব সিগনিফিক্যান্ট। যিনি এটা প্রবক্তা ছিলেন বীরভূমে, তিনি এখন কোথায় আছেন আমরা সবাই জানি। কিন্তু নানান রকম এই যে উৎসবগুলো হয়, এই উৎসবের পেছনে রাজনীতি এবং ধর্মের একটা অদ্ভুত অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গুলার শিফটমেন্ট আছে। এখন মানুষ কোন দিকে যাবে, রাজনীতির দিকে যাবে না ধর্মের দিকে যাবে, এটা কিন্তু ওই অ্যাঙ্গুলার শিফটমেন্টের উপর দাঁড়িয়ে ডিপেন্ড করে। কিন্তু শাসক চায় ফায়দা তুলতে। প্রশ্ন বোধহয় সেটা নিয়ে নয়, বহিরাগত আগত এটা নিয়ে নয়। আমার যেটা মনে হয় সেটা হলো, উৎসব বেসিক্যালি দুরকম। খুব মোটা দাগে ভাবলে উৎসব বেসিক্যালি দুরকম। একটা ব্যক্তিগত বা ওই জাতীয়, আরেকটি সামাজিক। কীরকম? আপনার বাড়িতে আপনি মেয়ের জন্মদিন করেছেন, আমি যাইনি। আপনি ছেলের বিয়ে দিয়েছেন, আমি যাইনি। কারণ আপনি আমাকে হয় ডাকেননি, আর তা না হলে যেভাবে ডেকেছেন সেই ধরনটা আমার পছন্দ হয়নি। যে কোনো একটা কারণে আমি যাইনি। আমার এক দূর সম্পর্কের আত্মীয়া, তার মেয়ের বিয়ে দেওয়ার সময়, তখন করোনা কাল চলছে,
সে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, আমার মেয়ের বিয়ে অমুক তারিখে, তুই কি আসবি? তা আমি নিহিত প্রশ্নটিও টের পেয়েছিলাম। আমি বলেছিলাম, না, লিস্টে আমার নাম রাখিস না। সে আসলে জিজ্ঞেস করতে চাইছিল, তুই আসবি না তো? আমি বুঝতে পেরেছিলাম, আমি যাইনি। আর এর বাইরে আরেক ধরনের উৎসব আছে যেখানে আমাকে কেউ ডাকে না। আপনার পাড়ায় যখন দুর্গাপুজো হয় আমি যাই, অথচ সেখানে আমি নিমন্ত্রিত ছিলাম না। তাহলে এই দ্বিতীয়টা হলো সামাজিক উৎসব। কোনো উৎসব গৃহীত হবে কি হবে না, থাকবে কি থাকবে না, তাতে পঞ্চজন এসে যোগ দেবে কি দেবে না, তা সম্পূর্ণভাবে নির্ভর করছে তার সামাজিক উৎসবে রূপান্তরিত হতে পারছে কি পারছে না তার উপরে। হাওড়ার রামরাজ তলা, ওর নামই হচ্ছে রামরাজ তলা, ওখানে অযোধ্যা রাম চৌধুরী একজন ছিলেন। 300 বছর ধরে ওখানে রামনবমী উৎসব হয় অযোধ্যার হাওড়ার রামরাজ তলা, এবং সেখানে সরস্বতী পুজো আর রামনবমী একসাথে মিলিতভাবে হয়। তারপরে যে টেরাকট যে বিষ্ণুপুরের যে মন্দিরগুলো, সেগুলো মূলত সব শৈব মন্দির ম্যাক্সিমাম, কিন্তু তার মধ্যে যে টেরাকোটা যে আর্ট রয়েছে, যেই ভাস্কর্য রয়েছে, সেখানে রাম সীতা রয়েছে, শিবের মন্দিরে রাম সীতার ভাস্কর্য রয়েছে। তো উনি ঠিক সঠিক বলছিলেন, সনাতনের যে একটা সবাইকে সামগ্রিকভাবে নিয়ে চলার যে একটা আছে, সেটা রামের কালচারের মধ্যে দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলার রামের সংস্কৃতির মধ্যে দেখা যাচ্ছে। এবার আমি শুধু একটু দুর্গাপূজার বিষয়টা বলি, যেখানে আমি একটু এই যে দাদাজি বিষয়গুলো তুললেন, সংগ্রামদা, যে নজর সরিয়ে দেওয়ার জন্যে উনি গেস্টাপো, হিটলার, জার্মানি, তারপরে ল্যাটিন ফেস্টিভ্যাল সব কিছু নিয়ে বললেন। আমি দুর্গাপূজার বিষয়টা একটু বলি। দুর্গাপূজার ইতিহাস ভারতবর্ষে, বাংলায় দুর্গাপূজার ইতিহাস মূলত আকবর যখন আক্রমণ করে, তারপরে যে ধরনের সংগ্রাম এখানে হয়, তারপরে প্রথম দেখছি আমরা দিনাজপুর আর মালদার রাজারা, জমিদাররা, এরা 1606 খ্রিস্টাব্দে শুরু হয়। রাজা কংসনারায়ণ তাহেরপুরের ভবানন্দ মজুমদার নদিয়াতে দুর্গাপূজা শুরু করে। মানে রাজা জমিদারদের উৎসব দুর্গাপুজো প্রথম থেকেই প্রায় মোটামুটি। তারপর আমরা দেখছি নবকৃষ্ণ দেব 1757 পলাশির যুদ্ধ জয় হওয়ার পরে সিরাজউদ্দৌলার উপরে জয় প্রাপ্তির উপলক্ষে নবকৃষ্ণদেব দুর্গাপুজো করেন শোভাবাজার রাজবাড়িতে, এবং ক্লাইভকে নিমন্ত্রণ জানান। 1765-তে যখন ইংরেজরা দিওয়ানি লাভ করে, বাংলার দিওয়ানি লাভ করে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা থ্যাঙ্কস গিভিং দুর্গাপুজো করে, এবং একই মর্মে বীরভূমে জন চিপস একটি দুর্গাপুজো করে। ইংরেজ সাহেবরা দুর্গাপুজো করছে, কারণ তারা জয় লাভ করছে বাংলার উপরে। তারপরে বিভিন্ন রাজা হরিনাথ কাশিম বাজারের বিভিন্ন রাজা জমিদাররা দুর্গাপুজো করছে। বারোয়ারি দুর্গাপুজো প্রথম শুরু হয় গুপ্তপাড়ায়, হুগলিতে, যেখানে 12জন বন্ধু মিলে দুর্গাপুজো শুরু হয়, 12 জন পরিবার মিলে পুজো করে। তারপরে সার্বজনীন 1910-এ যখন সার্বজনীন শুরু হয়, তার সঙ্গে একান্তভাবে যুক্ত হয়ে যায় স্বদেশী আন্দোলন, অর্থাৎ আরেকটা ক্ষমতার লড়াই। দুর্গাপূজার সঙ্গে ক্ষমতার লড়াই, পলিটিক্স প্রথম থেকে যুক্ত, আমার দাবি। আমরা কাকে নতুন উৎসব বলবো? যে উৎসবের কোনো রকম ঐতিহাসিক ভিত্তি নেই, সম্পূর্ণ মন গড়া, ভুয়ো, তাকে আমরা বলবো যে বহিরাগত বা বিভাজনের উৎসব। উদাহরণ, কয়েক বছর ধরে আমরা দেখছি ঠিক দুর্গাপুজোর আগে হুদুর দুর্গা নিয়ে একটা প্রচার চলে, যে কাহিনীর কোনো ঐতিহাসিক সত্যতা নেই, যে কাহিনী সম্পূর্ণ ভুয়ো, যে কাহিনী সম্পূর্ণ মন গড়া, সম্পূর্ণ অলিক, এবং তাকে প্রচার করাই হয় সম্পূর্ণভাবে দুর্গাপুজোকে এবং দুর্গাপূজার ঐতিহ্যকে হেয় করার জন্য। এইটি হচ্ছে বিভাজনের উৎসব, যে উৎসবের পেছনে মানুষের কোনো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই, যার কোনো ঐতিহাসিক সত্যতা নেই। পুরনো সাংস্কৃতিক একটা সমস্যা আছে এর মধ্যে, শেকড়টা ওখানে। সেটা হলো যে সত্যি সত্যিই আমাদের রাম আর ওদের রাম, যদি ওইভাবে কোট করি, আলাদাই, এটা মেনে নিতে হবে। মানে বাল্মীকির রাম আর আমাদের কৃত্তিবাসের রাম না, একেবারেই প্রায় আলাদা, একদম মূলগতভাবে আলাদা। কারণ হচ্ছে বই দুটোর যে উদ্দেশ্য সেটাই আলাদা। দেখুন, এই রামকে নিয়ে যে এই রাম নবমী বা রামকে নিয়ে যত ধরনের আমরা দেখি বিতর্ক হয়, তার একটা বড় রাজনৈতিক কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তার কারণটা কি জানেন? রাম কিন্তু শুধুমাত্র ধর্মপুরুষ নয়, রাম একজন রাজপুরুষ। রামচন্দ্রের তো অনেক গুণ আছে, রাইট? তিনি মহৎ, তিনি যুদ্ধ বিজয়ী বীর, তার দান, তার ক্ষমা, তার ধৃতি সবই তো তুলনামূলকভাবে। কিন্তু লোকে বলে রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম। রামচন্দ্র ভারতবর্ষের যে কজন হিন্দু ধর্মের ধর্মপুরুষ আছেন, একমাত্র মানুষ যার রাজত্ব এখনো অবধি সবচেয়ে সার্থক রাজত্বের এপিটাম।
ফলে কখনই আপনি রামচন্দ্রকে বাদ দিয়ে ভারতবর্ষের রাজনৈতিক সত্তা নির্ধারণ করতে পারবেন না। একদমই তাই। রামচন্দ্র ভারতবর্ষের হিন্দু রাজত্বের অন্তর্নিহিত অঙ্গ, সে আপনি মানুন বা না মানুন। বিদেশে কুমারটুলি থেকে যে প্রতিমা রপ্তানি হয়েছে তার সংখ্যাটা প্রায় 12 গুণ হয়েছে বিগত 1 বছর। এমনকি উগান্ডা, সুইজারল্যান্ডে পর্যন্ত দুর্গাপুজো শুরু হয়েছে এখন। আমার বক্তব্য হচ্ছে, কেন তাহলে শুধুমাত্র এক্ষেত্রেই বাঙালি তাহলে কোন জায়গায় রয়েছে? এক্ষেত্রে কোনো নতুন উৎসব বা আগে যে উৎসব নিহিত আছে, যে উৎসব যদি সে উৎসব ভারী যদি বড় হয়, তাহলে কেন এত সহজে আমরা জাজমেন্টাল হয়ে যাই, এত সহজে বলি এটা তো আমাদের আগে ছিল না বা এটা তো আমাদের এইভাবে ছিল না? এই আপত্তির কারণ কি? আমার ছেলেও লিট্টি খেতে পছন্দ করে, সেও দুর্গাপুজোর খিচুড়ি খেতে পছন্দ করে। ধরুন কোনো 3 নম্বর লোক আমার ছেলেকে গিয়ে বোঝালো, জানিস তো বিহারিগুলো লিট্টি খাওয়াচ্ছে, ওদের না কিছু একটা মতলব আছে। বা তাকে গিয়ে বোঝালো, জানিস এরা না খালি খিচুড়ি খাওয়াচ্ছে আর দুর্গাপুজোর সময় মাংস খাওয়াচ্ছে, কিছু একটা মতলব আছে। সো এই যে উৎসবের আপত্তি, এটা কি আমরা নিজেরা আপত্তিটা করছি না আমাদের দিয়ে কেউ আপত্তিটা করাচ্ছে? এটা কি আমরা নিজেরা ভাবছি না আমাদের দিয়ে কেউ একটা ভাবাচ্ছে? এটা কি কোনো একটা মার্কেটিং ক্যাম্পেন? আমি যদি খুব টিপিক্যালি, আমি যেহেতু হয়তো সোশ্যাল মিডিয়ায় বেঁচে আছি বা নিজের একটা আইটির ব্যবসা আছে, আমার সেক্ষেত্রে একটা বেসিক প্রশ্ন আসছে, উৎসব মানে কি? উৎসব মানে আমরা বেশ কিছু লোকজন মিলে 2-1 দিন, 2-1 ঘন্টা, কয়েক ঘন্টা আনন্দ করতে চাই। তার মধ্যে কিন্তু এরকম কোনো ভাবনা চিন্তা আসার কথা না, উৎসবটা আমার, উৎসবটা তোমার, উৎসবটা এর, এ ভালো লোক, ও দুষ্টু লোক, সে এটা মাথায় ঢোকাচ্ছে, এইগুলো নয়। উৎসব মানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। যে প্রশ্নটা তুমি করছিলে, যে লোকজন যে খাওয়া দাওয়া করছে, আলটিমেটলি কি হচ্ছে? একটা টাকার ফ্লো বাড়ছে। কিছু লোক টাকাটা খরচা করছে, কিছু লোক টাকাটা পাচ্ছে। একদম আমি খুব বেসিক ব্যাপারে আসছি, এর মধ্যে কোনো ধর্মীয় বিশ্বাস কোনো কিছুতে যাচ্ছি না। শেষ করার মুখে আমার প্রশ্ন এটাই, যে উৎসবের আপত্তিটা কি রাজনৈতিক সংকীর্ণতার বাইরে গিয়ে এটা কি আমাদের আমরা ও তারা ভাগ করাটা শেখাচ্ছে না ইউনিফাই করছে? যদি এটার উত্তরটা বের করতে পারি, প্রবাবলি উই অল আর সর্টেড। ইতিহাস পড়তে কার না ভালো লাগে, আর সেই ইতিহাস থেকে রসদ সংগ্রহ করতেই বা কার না ভালো লাগে। কিন্তু সেই ইতিহাস থেকে কোন রসদটা আপনি সংগ্রহ করবেন, মানে ইতিহাসটা ঠিক কীভাবে লেখা হবে? ইতিহাস সবসময় জয়ীরা লেখেন, এটা ইতিহাসের একটা সবথেকে বড় সমস্যা। কিন্তু ইতিহাসে কি শুধু জয়ীর ভাষ্যই লেখা থাকবে? আধুনিক ইতিহাস তো অন্যরকমভাবেও দেখতে বলে। যদি সে ভাষ্যের মধ্যে কোথাও পরাজিতের ভাষ্য হারিয়ে গিয়ে থাকে, যদি জয় পরাজয়ের আখ্যানটাই অন্যরকম হয়ে গিয়ে থাকে, সোনালি ঠিক সেই কারণেই ইতিহাসের পুনর্লিখন নিয়ে বর্তমান বিতর্ক। এটি কি সময়ের দাবি নাকি রাজনীতির কোপ? একদমই তাই, কারণ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এর আগেও কথাহকের এপিসোডে আমরা ইতিহাসের পুনর্লিখন নিয়ে আলোচনা করেছি। কোন চ্যাপ্টার, কোন অধ্যায় ইতিহাসে আরও একবার ফিরে দেখা দরকার, আরও একবার সিলেবাসে থাকা দরকার, আরও বা অনেক বেশি জানার প্রয়োজন রয়েছে, আরও কয়েক লাইন খরচ করার প্রয়োজন রয়েছে, সেই হিসেবটা ক্রমাগত গুলিয়ে গেছে বা গুলিয়ে দেওয়া হচ্ছে। ইতিহাস বা অন্য যে কোনো সমাজবিজ্ঞান অথবা বিজ্ঞান হতেই পারে, 100 বার হবে, হয়েওছে। ভারতের ইতিহাস যারা জানেন, বারবার সিলেবাস বদলেছে। 1960-এর দশক থেকে স্কুলের যে পাঠ্যপুস্তকগুলো বারবার এনসিআরট বদল করেছে। তার একটা যুক্তি আছে, সেটা পুনর্লিখন। কিন্তু যেটা নিয়ে আজকের সন্ধ্যাটা আমরা আলোচনা করব, তার প্রেক্ষাপটটা ভিন্ন। গত বছর জুন জুলাই এবং এখন 5-6 এপ্রিল তারিখে ঘোষিত যে ইতিহাসের, রাষ্ট্রবিজ্ঞানের এবং সোশিওলজি, সমাজতত্ত্বের যে পরিবর্তনগুলো আনা হয়েছে স্কুল লেভেলে, বিদ্যালয় স্তরে 6 ক্লাস থেকে 12 ক্লাস, সেটা পুনর্লিখন নয়, সেটা ডিলিশন, বাদ, তথ্যের পর তথ্য বাদ। তার মধ্যে আবার গোপন স্তর, অর্থাৎ বাদ দেওয়ার তালিকাতেও আবার গান্ধী হত্যা নিয়ে যে বাদ গেছে লেখা নেই। 2জন সাংবাদিক বন্ধু আপনাদের সম্প্রদায়ের, ঋতিকা চোপড়া এবং সৌরভ রায়বর্ধনের স্কুটিনি বেরিয়েছে, ধরে ধরে কোথায় কোথায় ঘোষিত, কোথায় কোথায় অঘোষিত। কারা কমিটিতে আছেন, এক্সপার্ট কমিটি নাকি এটা বলেছে। কারা এক্সপার্ট কমিটি? 24 জনের মধ্যে 17 জন RSS ABVPর লোক।
আমার মতো একটা পার্টি অধ্যাপক ছিলাম আমি, তার মতো বহু কলেজের বহু স্কুলের তারা অধ্যাপক বা শিক্ষক, যাদের কোনো আমাদের যেমন কোনো কন্ট্রিবিউশন নেই ইতিহাসে, রাষ্ট্রবিজ্ঞানে অথবা সোশিওলজিতে মৌলিক, তারা সব কমিটি মেম্বার। ওই আরএসএসের শিক্ষা মন্দির থেকে পাস করা ওই কদর্য ইতিহাস জ্ঞানের ভিত্তিতে তারা সব সিলেবাস কমিটি। ধরুন আমার একজন খুব পছন্দের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টারমশাই প্রফেসর সমীর সাহা, একেবারে মানে আগাগোড়া বামপন্থী। আমি যখন বলবো যে বামপন্থী প্রযুক্তিবিদ প্রফেসর সমীর সাহা বক্তব্যে কি বলি, কিংবা আমার ইনস্টিটিউটে প্রফেসর পলাশ বরণ পান ছিলেন যে বামপন্থী পদার্থবিদ, বলি কি? তাহলে ইতিহাসের ক্ষেত্রে কেন বলা হবে? কেন বলা হবে? একটা পাঠ্য বইয়ের মধ্যে কেন লেখা হবে? এটা পরে আমরা আলোচনা করব। আমি উত্তর নেব এটার পরে, আপনি আপনার বক্তব্য শেষ করে দিন। যে বিষয়টা নিয়ে আসছে ভালোই হলো যে শুরুটা একদম স্পেসিফিক হয়ে গেল, যে পাঠ্য বইয়ের মধ্যে যে পরিবর্তন সেটা নিয়েই, সিলেবাসের পরিবর্তন নিয়ে। এছাড়াও আছে ইতিহাস গবেষণার ক্ষেত্রে, ইতিহাসে নিয়ে ভাবনার ক্ষেত্রে পরিবর্তন এখন আস্তে আস্তে আসছে। যে আর্য আক্রমণের জন্য রাখিগড়ির যে এক্সকেভেশন হয়েছে, তার যে খনন কার্য, তার থেকে পাওয়া জেনোমিক্সের তার যা, সেগুলো অন্য বিষয়। যদি আমরা ইতিহাসের সিলেবাসের কথা বলি, যে পাঠ্যসূচি মানে শিশু পাঠ্য থেকে শুরু করে একদম স্নাতকোত্তর স্তরের জন্য, এই পাঠ্যসূচির তৈরি করার যে ইতিহাস, সেটা বোঝা প্রয়োজন। ভারতবর্ষে আধুনিক ইতিহাস লিখনের যে পদ্ধতি, সেটা প্রথম শুরু করেছিল ব্রিটিশরা, ব্রিটিশ ইতিহাস লিখন পদ্ধতি। তারপর জাতীয়তাবাদী ইতিহাস লিখন পদ্ধতি, যেটা আমাদের এখানকার ঐতিহাসিকেরা শুরু করেছিলেন, তারা কাজ করেছেন। তারপর মার্ক্সবাদী ইতিহাস লিখন পদ্ধতি, তারও পরে হচ্ছে নিম্নবর্গের ইতিহাস লিখন পদ্ধতি, সাবঅর্ডিনেট স্টাডিজ। তারা কি করছেন? আমি ছোট্ট একটা কোটেশন দিয়ে শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষের ইতিহাস, লেখা হচ্ছে 1902 খ্রিস্টাব্দে। তাতে উনি বলছেন, ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই, তাহা ভারতবর্ষের নিশীথকালের একটি দুঃস্বপ্ন কাহিনী মাত্র। কোথা হইতে কাহারা আসিল, কাটাকাটি মারামারি পড়িয়া গেল, বাপে ছেলে ভাইয়ে ভাইয়ে সিংহাসন লইয়া টানাটানি চলিতে লাগিল, একদল যদি বা যায়, কোথা হইতে আরেক দল উঠিয়া পড়ে, পাঠান মোগল পর্তুগিজ ফরাসি ইংরেজ সকলে মিলিয়া এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়া তুলিয়াছে। কিন্তু এই রক্তবর্ণে রঞ্জিত পরিবর্তমান স্বপ্নদৃশ্য পকের দ্বারা ভারতবর্ষকে আচ্ছন্ন করিয়া দেখিলে যথার্থ ভারতবর্ষকে দেখা হয় না। ভারতবাসী কোথায়, এ সকল ইতিহাস তাহার কোনো উত্তর দেয় না। এই যে ভারতবাসী কোথায়, এই সকল উত্তর দেয় না এই ইতিহাস, সেই জায়গা থেকেই কিন্তু নিম্নবর্গের ইতিহাসের জায়গাটা এসেছে। দেখুন, ইতিহাস পুনর্লিখনের পদ্ধতি, ইতিহাস পুনর্লিখন হওয়া, এটা সারা পৃথিবীতে হয়েছে। কিন্তু ইতিহাসের সম্পূর্ণ মিথ্যাকরণ, টোটাল ফলসিফিকেশন অফ হিস্ট্রি, এইটা একটা বিশেষ রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে করা হয়। এই বাংলার সংস্কৃতির প্রভাব কতটুকু ছিল? বাংলা বৌদ্ধ ছিল, বিহার বৌদ্ধ ছিল, ওড়িশা বৌদ্ধ ছিল। এই বাংলায় ব্রাহ্মণ অনেক আগে অবলুপ্ত, সব জায়গাতেই এই বাংলায় ইসলাম গ্রহণ করেছে তারা। আমি বলছি মাগধী প্রাকৃত থেকে অপভ্রংশ হয়ে যখন বাংলা, হিন্দি, ওড়িয়া এগুলো তৈরি হচ্ছে, চর্যার বাংলা সমন্বয়বাদী বাংলা একদম প্রাচীন চেহারাটা সমন্বয়বাদী নয়, এবং সেটা 9th সেঞ্চুরি। সেখানে একেবারে আপনি যাদের পোস্টমডার্নের কথা বলছেন, সেখানে একেবারে সমাজের নিম্ন স্তরের মানুষের কথা নেই, একেবারে দলিতের কথা নেই। কোথায় নেই? চর্যাপদের বাংলায়, চর্যাপদের বাংলায় নিম্নবর্গের কথা নেই, সাধারণ মানুষের কথা নেই। সেটা তো জিজ্ঞাসা করছি। নেই? না, অবশ্যই আছে। অবশ্যই আছে। 500 বছর কোথায় গেল মাঝখানে? অবশ্যই আছে। এক মিনিট, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের ধারাটাই প্রাতিষ্ঠানিক ছিল না, বরঞ্চ যে আমলটা নিয়ে, যে আমলের ইতিহাস ডিলিট করা নিয়ে আপনারা বলতে আপনাদের ভাষায় ডিলিশন বলছেন, সেই আমল থেকে প্রাতিষ্ঠানিক ধারাটা শুরু হয়। রাজার সুপারিশ অনুযায়ী ইতিহাস লেখা। আপনি দেখুন, সুন্দরকর নন্দীর রামচরিত মানুষ, সুন্দরকর নন্দীর রামচরিতটা কি হবে? আপনি তো ইসলামী শাসনের আগে দেখুন, আপনি বলছেন প্রাতিষ্ঠানিক ছিল না, কিন্তু তবু চর্যাপদের বাংলায় নিম্নবর্গের মানুষের কথা ছিল। সুলতানি আমলে যখন প্রাতিষ্ঠানিক ইতিহাস রচনা হচ্ছে, তখন রাজার খেয়ালের উপর, রাজা রাখবেন কিনা তার উপর সভাকবি রাখবেন না, কিন্তু চর্যাপদে কিন্তু তা ছিল না। না, চর্যাপদে, চর্যাপদের সময় তো ইতিহাসের কনসেপ্ট ছিল না। আমাদের এখানে যে প্রাতিষ্ঠানিক ধারাটা আমি বলছি, সেই প্রাতিষ্ঠানিক ধারাটা ইসলামী যুগেই এসেছে। কনসেপ্ট মানে কি? এটা কি ইউরোপিয়ান কনসেপ্ট? না, ইউরোপিয়ান তাহাই সত্য যাহা রচিবে তুমি। না, একদমই না। যদি আবুল ফজল আমরা পড়ি, সেই সময়কার যে রাজতান্ত্রিক যে সমস্ত তথ্যগুলো রয়েছে এবং সমাজতাত্ত্বিক যে তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো কি ইতিহাসের তথ্য নয়? যারা ইতিহাস রচনা করছেন
তারা বর্তমানে থেকে লিখছেন কিন্তু। ফলে এইটা আমাদের মনে রাখতে হবে, আমরা এমন একটা বিষয়কে ইন্টারপ্রেট করছি যেটা অনেক দিন আগে ঘটে গেছে। এবার আমরা, মানুষ হচ্ছে কল্পনাপ্রবণ এবং মানুষ একজন রাজনীতিক বা মানে রাজনৈতিক চেতনা সম্পন্ন একটি প্রাণী, এটা সকলেই জানি। ফলে আমি না চাইলেও আমি কখনো রাজনীতি নিরপেক্ষ হতে পারবো না। আমার যে পারিবারিক যে আমার কাঠামো, আমার যে সামাজিক কাঠামো, তার থেকে আমি বিচ্যুত হতে পারবো না, তার থেকে আমি বিস্তৃত হতে পারবো না। ফলে আমি যখন একজন ইতিহাসবিদ, আমি যখন একজন ঐতিহাসিক, আমি একটা পুরনো ঘটনাকে কিভাবে দেখছি বর্তমানের প্রেক্ষিতে, সেইভাবে কিন্তু ইতিহাসটাকে আমি লিখছি। বা সেটা বিপিনচন্দ্র পাল একরকমভাবে ভাবছেন, তিনি যে কাঠামোতে বড় হয়েছেন, তার দৃষ্টি যেভাবে তৈরি হয়েছে, তিনি সেইভাবে কিন্তু একটা ঘটনাকে দেখছেন। আমি তো মনে করি মার্কসের চাইতে বড় সমাজবিজ্ঞানী পৃথিবীতে এখনও কেউ আসেননি। যদি আরেকজন কেউ এসে যান, যেমন মার্কসের আগে কাউকে আমরা মানতাম, তো আরেকজন কেউ এসে গেলে তাকে মেনে নেব। উনি যে তত্ত্ব, যে কথাগুলো রেখে গেছেন, বলে গেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ কথা যা নির্যাস করলে বেরোবে, কোনো কিছুই অ্যাবসলিউটলি ট্রুথ নয়। কিন্তু ওপাশ থেকে যে বলছেন আপনি, বিষ্ণুবাবু না, তাতে আপনি যা বলছেন ওই আপনার কথাটা অ্যাবসলিউট ট্রুথ হতে হবে, তাহলে আর কি করে হলো? তাহলে আলোচনারই দরকার নেই। প্রত্যেকটা জিনিস আপেক্ষিকভাবে সত্য। আজকে আমরা যেখানে সিলেবাস পরিবর্তনের কথা বলছি, সারা পৃথিবীর ইতিহাস কিন্তু বদলে যাচ্ছে। এবং একটু অপেক্ষা করুন, আগামী 5 বছরের মধ্যে মানব সভ্যতার অগ্রগতির ইতিহাস পরিবর্তিত হয়ে যাবে। তাতে ভারতীয়দের খুব একটা বেশি ভূমিকা থাকবে না, কারণ আমরা আমাদের নিজেদের হৃত গৌরব নিয়ে এতই বেশি সন্দিহান এবং এতই আমরা একে অন্যের ওপরে তির্যক মন্তব্য করে থাকি, তাতে আমাদের খুব একটা যে প্রাসঙ্গিকতা থাকবে বলে মনে হয় না। কিন্তু বদল হচ্ছে। আধুনিক গবেষকরা বলছেন, আধুনিক বিজ্ঞানীরা বলছেন যে শুধুমাত্র রিজিওনাল কিছু ইন্টারেস্টের জন্য, রেসিয়াল সুপ্রিমেসির জন্য আজকে পৃথিবীর ইতিহাসের সমাজ বিবর্তনের গতিকে বিভিন্ন সময় ঐতিহাসিকরা, আর্কিওলজিস্টরা, বিভিন্ন সময় ইতিহাসকাররা তারা পরিবর্তিত করে দিয়েছে। বিগত কয়েকদিন ধরে সত্যি সত্যি খবরের শিরোনামে উঠে আসছে বারবার করে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবং শুধু যাদবপুর বিদ্যালয় নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা সামনে আসার পরপর আরও বেশ কয়েকটা ঘটনাও সামনে আসছে। কেন্দ্রবিন্দুতে উঠে এসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং যেটা বারবার করে বলা হচ্ছে যে এই যে রোগ, এই যে প্রবণতা, নাকি চূড়ান্ত উদাসীনতা, কোনটা? দীর্ঘদিন ধরে সবাই সব জানতেন, সবাই সব বুঝতেন, খবরও রাখতেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন নয় যে শিক্ষাঙ্গনে পদক্ষেপ নেওয়া হলে এই রোগ থেকে নিরাময় যে সম্ভব হয়েছে, এমনটাও নয়, এরকম উদাহরণও রয়েছে। তাহলে কোথায় এই এত পাঁচতারা, এত নামি দামি একটা বিশ্ববিদ্যালয়, যা আমাদের গর্ব, বাংলার গর্ব, বাঙালির গর্ব, সেখানে এটা নিয়ন্ত্রণ করা গেল না? এই অবস্থার যাতে উন্নতি হয় সেটার জন্য ব্যবস্থা নিতে হবে। তার জন্য অনেকগুলি ব্যবস্থা, যেমন প্রথম বর্ষের ছাত্রদের জন্য আলাদা হোস্টেল, এক্স স্টুডেন্টদের বের করে দেওয়া, যারা এক্স স্টুডেন্টদের রাখবে তাদের এগেনস্টে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, এবং অবশ্যই কাউন্সিলিং করানো, সেন্সিটাইজেশন প্রোগ্রাম করা, এবং ছাত্রদের কাছে আরও বেশি করে পৌঁছানো, ফার্স্ট ইয়ারের ছাত্রদের কাছে অ্যান্টি র্যাগিং কমিটি, অ্যান্টি র্যাগিং স্কোয়াড, তাদের ফোন নাম্বার নিয়ে পৌঁছে যাওয়া। এই যে একটা আসলে একদিক থেকে যেমন কিছু ব্যবস্থা সেখানে হতে পারে, সিসিটিভি, সেখানে রেজিস্টার রাখা গেটে, অ্যাট দ্য সেম টাইম একে যদি সমূলে উৎপাটিত করতে হয় তাহলে কিন্তু এই কন্টিনিউয়াস এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, কারণ এটি একটি সামাজিক ব্যাধি, র্যাগিং। এবং সেই জায়গাটা কিন্তু শুধুমাত্র যে মানে যাদবপুরে হয় এরকম নয়, সারা ভারতবর্ষে যেখানে আইআইটিগুলো আছে, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, বা অন্য বিশ্ববিদ্যালয় আছে, আপনি র্যাগিংয়ের ঘটনার যদি নাম্বার দেখেন দেখবেন সারা ভারতবর্ষে এই ঘটনাগুলো চলতে থাকছে। অর্থাৎ এই সামাজিক ব্যাধিকে উৎপাদিত মানে পুরোপুরি দূর করতে গেলে কিন্তু কন্টিনিউয়াস মেন্টারিং, কাউন্সিলিং, তার সাথে সাথে সেন্সিটাইজেশন প্রোগ্রাম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নজর দিতে হবে। তবেই কিন্তু আমরা আগামী দিনে একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা, সুস্থ শিক্ষার পরিবেশ, সুস্থ সমাজ ফেরত পাবো। অ্যান্টি র্যাগিং কমিটি বা ইত্যাদি তারা তো বলে, রেকমেন্ড করে কি শাস্তির ব্যাপারে ইত্যাদি, কে দোষী,
কিন্তু সেটা কর্মসমিতিতে যে এক্সিকিউট করা যায়নি তার কারণটা কি? আসল জায়গা হচ্ছে এই জায়গাটা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মারণ রোগ র্যাগিং হয়েছে তার সাথে আরেকটা রোগ খুব যুক্ত, যে যদি কোনো ছাত্রকে অ্যাকশান নেওয়া হয়, তার বিরুদ্ধে প্রপার ব্যবস্থা নেওয়া হয়, যেটা কর্তৃপক্ষকে করতে হয়, তো সেক্ষেত্রে দেখা গেছে যে সেই কর্তৃপক্ষ বা সেই আধিকারিক তৎক্ষণাৎ ঘেরাওয়ের কবলে পড়ে। এক অমানবিক পণবন্দি করা সিস্টেম সেই ঘেরাওয়ের কবলে পড়ে যায়, এবং সেই সময় তাকে বাঁচাতে শুধুমাত্র শিক্ষক ছাড়া আর কারোর ওপর ভরসা করা যায় না। কোনো ছাত্র যারা র্যাগড হয়েছে কিংবা অন্যান্য সংগঠন যে সংগঠনগুলো র্যাগিংয়ের বিরুদ্ধে, তারা কিছুতেই এগিয়ে আসে না সেই যে অল্প কিছু ছাত্র যারা ঘেরাও করলো তাদের সরিয়ে দিতে, এবং বিশ্রীভাবে সেই টিচার বা সেই আধিকারিককে নিগ্রহ করা হয়, এবং অনেক সময় অশ্রাব্য কুশ্রাব্য কথা বলা হয়। সেটা ঘন্টার পর ঘন্টা চলতে থাকে, যেহেতু পুলিশকে ডাকে না, যার ফলে পুলিশের পক্ষেও গিয়ে সম্ভব না সেখানে কিছু করা, এবং এর ফলে কর্মসমিতি থেকে শুরু করে টিচাররা এবং অন্যান্য আধিকারিকরা ভীষণ ভয় পান অ্যাকশানগুলো নিতে। আমার মনে হয়েছে এটা একটা বড় কারণ। ভয়ানক ঘটনা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা মনে করি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিওর প্রাথমিকভাবে। স্যার বলছিলেন এনআইআরএফ র্যাঙ্কিংয়ে রাজ্যের 1 নম্বর, দেশের 4 নম্বর ইউনিভার্সিটি, সেখানে ভিসি নেই, প্রভিসির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, রেজিস্ট্রার 21শে জুলাই চলে যেতে পারছেন কিন্তু এখানে 5 দিন অবধি আসতে পারছেন না। এই চরম অব্যবস্থা, হোস্টেল রিস্ট্রাকচারিং কমিটি থেকে স্টুডেন্ট ইউনিয়নগুলোর প্র্যাকটিক্যালি ডিফাঙ্ক্ট হয়ে পড়ে থাকা কারণ ছাত্র ভোটটা সময় মতো হয়নি। অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিওর তো বটেই। রাজ্যের 1 নম্বর পাবলিক ইউনিভার্সিটি, রাজ্য সরকার শিক্ষামন্ত্রকের দায়ে আছে মনে করে রাজনীতির জন্য নয়, ছাত্র হিসেবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলাম, কারণ নৈতিক দায় নিতে হবে তো কাউকে না কাউকে। এখানে খুব রাজনীতি করার প্রশ্ন ছিল না, দরকারও ছিল না। আমাদের রাজনীতির লোকেদের এই নিয়ে কথা বলার এর শঙ্কুদা এসছে ইত্যাদি। সমস্যাটা হলো মুখ্যমন্ত্রী এবং বিজেপি। সুকান্ত মজুমদার আগা পাশতলা না জেনে প্রথম দিন টুইট করে দিলেন এসএফআই। তৃণমূলের কেউ কেউ প্রথমে বাম ছাত্র বলল, পরে মুখ্যমন্ত্রী কোর্স সেট করে দিলেন, বললেন আগমার্কা সিপিএমরা করেছে। ফলত এখন কিছু বলতে হলো তখন। তারা দায়ী যারা সরাসরি জুটা নামক শিক্ষক সংগঠন করেন কিন্তু বকলমে সিপিএমের পুরো তল্পিবাহক হিসেবে কাজ করেন। আমি সরাসরি এই অভিযোগ করছি। কেন? কারণ সেদিন তারা বসে মিটিং করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সাথে বিকাশ ভবনে। মিটিং শেষ হওয়া মাত্রই ডেকে পাঠানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অভিজিৎ বাবুকে। দোষ কী ছিল? অভিজিৎ বাবু সিসিটিভি লাগাতে চেয়েছিলেন। দোষ কী ছিল? অভিজিৎ বাবু গভীর রাতে হস্টেলে ঘুরতেন। দোষ কী ছিল? অভিজিৎ বাবু চেষ্টা করেছিলেন ছাত্র শিক্ষক সম্পর্ক তৈরি করার। দোষ কী ছিল? অভিজিৎ বাবু চেয়েছিলেন যেভাবে যাদবপুরকে কলুষিত করবার চেষ্টা করছে একটা শ্রেণী, নিজেদের ব্যবহার করবার চেষ্টা করছে বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিতভাবে যাদবপুরকে নিজেদের কাজে, তাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। তাই তাকে সরাতে হবে। কারা বড়ে হলো? ছাত্ররা। আন্দোলনের নাম কি হলো? হোক কলরব। ফান্ডিং কারা করলো? যাদবপুরকে যারা ড্রাগ আর গাঁজার মার্কেট হিসেবে ব্যবহার করেন তারা পেছন থেকে পয়সা দিলেন। ও শুধু তারা নন, তথাকথিত মাওবাদীরা। আমি সরাসরি আক্রমণ করছি। তারা এখন প্রকাশ্যে এসেছেন, তারা বলছেন আমরা যাদবপুরে অ্যাক্টিভ আছি। তারা সেদিনও অ্যাক্টিভ ছিলেন। তারা চান না সিসিটিভির আলোকে সরাসরি প্রকাশ্যে এসে রাজনীতি করতে। তাই এই লুকো ছাপা ব্যাপারকে বাঁচিয়ে রাখার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রের ফসল অভিজিৎ বাবুকে ডেকে বলা হয়েছিল বিকাশ ভবনে যে আপনি ছেড়ে দিন, আপনাকে রেজিগনেশন দিতে হবে। আমরা সবাই মোটামুটি কলেজ স্কুলে পড়েছি, হয়তো এমন কোনো স্কুল কলেজ না যেখান থেকে আমাদেরকে শুনতে হয়েছে আগে চান্স পেয়ে দেখা। মোটামুটি ছোটো ছোটো স্কুল কলেজ থেকে আমরা পড়েছি। তার একটা ছোট্ট বিবরণ আমরা জানি যে কি বাইরে একটা সিকিউরিটি কাকু দাঁড়িয়ে থাকে যে আইডি কার্ড না থাকলে তোমাকে ঢুকতে দেবে না, যাতে বহিরাগতরা ভেতরে প্রবেশ না করে কোনো নিউসেন্স ক্রিয়েট না করে। সেকেন্ড, দুটো ছেলেমেয়ে যখন স্কুলের ভেতরে মারপিট করে তখন তার প্রিন্সিপাল যখন তাকে ডাকে তখন সে বলে যে স্যার আমি তো এটা করিনি। তখন বলে এই সিসিটিভিটা দেখো, তুমি মেরেছো, তোমার পেরেন্টসকে রাখো, সার্টিফিকেটটা নিয়ে বেরিয়ে চলে যাও। থার্ড, আমরা স্কুলে টিফিন ভাগ করে খেতাম, জল ভাগ করে খেতাম, কোল্ড ড্রিঙ্কস ভাগ করে খেতাম। কিন্তু চোখটা বন্ধ করে ভাবুন, আপনাদেরকে এমন একটা ইউনিভার্সিটির কথা আজকে বলবো, আপনারা ভাববেন এটা কি গল্প না সত্যি। এমন এক ইউনিভার্সিটি যার গেটে কোনো গার্ড নেই, যে ইচ্ছা ঢুকতে পারে, যখন ইচ্ছা ঢুকতে পারে। গোটা রাত খোলা থাকে এই ইউনিভার্সিটি। কেউ বন্দুক নিয়ে ঢুকুক, কেউ মদ খেয়ে ঢুকুক, তার কোনো আসে যায় না। এমন এক ইউনিভার্সিটি যার ভেতরে সিসিটিভি লাগানো মানে ইনভেশন অফ প্রাইভেসি বলা হয়। মানে আপনার যদি কেউ শ্লীলতানিও ভেতরে করে, আপনি প্রশ্ন করলে ও জিজ্ঞেস করবে আপনার প্রুফ আছে? কোনো প্রুফ নেই, কারণ সিসিটিভি নেই। এক ইউনিভার্সিটি যার বই খাতার থেকে বেশি মদ গাঁজা বেশি বিক্রি হয় ওখানে, আর লোকে বহিরাগতরা বসে আরামসে খেয়ে যাচ্ছে। তারা কি বলে জানেন? তাদেরকে বলে প্রোগ্রেসিভ, তাদেরকে বলে লিবারাল, তাদেরকে বলে মুক্ত মঞ্চ।
আজকে একটা মৃত্যু দরকার হলো, আজকে ডিবেটটা বসাতে গিয়ে একটা মৃত্যু, একটা 17 বছরের ছেলের মৃত্যু দরকার হলো। দেখো যাদবপুর কেন, এসএফআই তো অল ইন্ডিয়া অর্গানাইজেশন, গোটা দেশের অসংখ্য কলেজে ইউনিভার্সিটিতে এসএফআই এর ইউনিয়ন আছে, অনেকগুলো প্রিমিয়াম ইনস্টিটিউশনে এসএফআই এর ইউনিয়ন আছে। এসএফআই আজ অব্দি কোথাও সিসিটিভি ভেঙে দিয়েছে, সিসিটিভির বিরোধিতা করেছে, এরকম কেউ কোনোদিন শোনেনি। কিন্তু আমরা মনে করি যে কথাটা সম্ভবত হজম করাতে অসুবিধা হচ্ছে, যে ছাত্ররা ইনস্টিটিউশনের বিগেস্ট স্টেক হোল্ডার। ইনস্টিটিউশন ইজ ফর দ্য স্টুডেন্টস, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড। ফলত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, আধিকারিক সবার সাথে আলোচনা করা। আমার বক্তব্য হচ্ছে যে সৃজনের ঢাক ঢাক গুড়গুড় কেন? এসএফআই তো একটা স্টেক হোল্ডার, ওখানে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বলছে আর্টসের ইউনিয়ন চালাও। তোমরা ভাই ক্লিয়ারলি বলবে যে ভাই আমি সিসিটিভি লাগিয়ে দেবো। আমি আর তুমি আজকে আঙুল তুলে দিচ্ছ, এক সেকেন্ড ভাই, তুমি আজকে আঙুল তুলে দিচ্ছ, একটু পেশেন্স রাখো সৃজন। তুমি এতক্ষণ বলেছো, এটা শুনে নাও, তারপরে আমি তোমার উত্তর নেবো। তুমি আজকে বলেছো যে তৃণমূল ছাত্র পরিষদ হচ্ছে এর জন্য রেসপন্সিবল। ভাই তৃণমূল ছাত্র পরিষদ যাদবপুরে ঢুকতে পারে না, আন্দোলন করতে পারে না, অন্য কোনো ডানপন্থী দল, তাকে তোমরা স্পেস দাও না। এটার নাম কি গণতন্ত্র? আজকে যে তোমাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সরাসরি, যে আজকে যে ছেলেটির আমি নাম নেবো না, যার মৃত্যু হয়েছে, সে কি শুধু হোস্টেলের অ্যাক্ট হয়েছে? সে ডিপার্টমেন্টের মধ্যে অ্যাক্ট হয়েছে। কে বলেছে? ডিপার্টমেন্টে ফ্রেশার্সের নাম করে বলেছে। মিথ্যা কথা বলছো, অভিযোগ করছে। মিথ্যা কথা বলছে। ছেলেটি বলেছে যে তার বাংলা পড়তে এতটাই ভালো লেগেছে যে তার মাকে বলেছে যে তোমরা বলেছিলে যে বাংলা এখানে পড়া আমি পড়তে পারবো না, আমার খুব ভালো লাগছে বিশ্ববিদ্যালয়ে আমার এই ডিপার্টমেন্টে পড়ানো ভালো লেগেছে, কাপি স্যারের পড়ানো ভালো লেগেছে। এইটা প্রথম কথা বলেছিল, হোস্টেলে খারাপ লেগেছে। আমার দুটো তিনটে কথা ছোট বলেছে। না আপনি এটা শুনেছেন না স্যার, আপনি এটা শুনেননি? ডিপার্টমেন্টে ফ্রেশার্সে ওকে বলা হয়েছিল একটি মেয়েকে গিয়ে প্রেম নিবেদন করতে, বলা হয়নি? এটা র্যাগিং নয়। যেটা বলতে চাইছি, আমরা গতকাল আবেদন জানিয়েছি যে যাদবপুরের স্ট্রেংথ হচ্ছে তার একাডেমিক্স। আমরা বলেছি যে একাডেমিক নর্ম্যালসি যে কোনো মুহূর্তে, যে কোনো মূল্যে হচ্ছে আমাদের ফেরাতে হবে। এটা আমরা সমস্ত শিক্ষক, ছাত্র, সমস্ত যাদবপুর পরিবারের কাছে আবেদন জানিয়েছি। এইটা 1 নম্বর। দ্বিতীয় কথা যেটা বলছি, যে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে স্ট্রং জায়গা হচ্ছে রিসার্চ, গবেষণা করতে গেলে ফ্রি থিঙ্কিং দরকার, আমরা জানি। এবং ফ্রি থিঙ্কিং মানে হচ্ছে একটা স্বাধীনতা দরকার। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে কিন্তু তফাৎ আছে, একবারে ক্লিয়ার ডিমার্কেশন আছে। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। প্রফেসর অভিজিৎ চক্রবর্তীকে যখন রেজিগনেশন দিতে বলা হয়েছিল, আমরা রেজিগনেশনের পরে আমাদের অন রেকর্ড স্টেটমেন্ট আছে যে একজন শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন, সেখানে গিয়ে একজন ভাইস চ্যান্সেলরকে, একজন অটোনোমাস ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর করে এরকম করে রেজিগনেশন দিতে বলতে পারেন না। স্বর্ণালী, এই মুহূর্তে আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার দেশ, অর্থাৎ চীনকেও আমরা ছাপিয়ে গেছি, আমরা সবাই জানি। আমাদের দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি। আমরা আগেই বলতাম গণতন্ত্র হিসেবে আমরা পৃথিবীতে সবচেয়ে বড়, এখন জনসংখ্যার দিক থেকেও আমরা সবচেয়ে বড়। কিন্তু এত বড় গণতন্ত্রকে যখন এগিয়ে নিয়ে যেতে হয়, পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার দেশটা যখন সংসদীয় গণতান্ত্রিক পথে চলতে চায়, তখন বোধহয় বেশ কিছু চ্যালেঞ্জও তার মধ্যে আসে। এবং সেই সব বেশ কিছু চ্যালেঞ্জ, মানে আমাদের এই গর্বের, আমাদের এই গরিমার জায়গাটার পাশাপাশি সেই কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও বোধহয় আমাদের দাঁড়াতে হচ্ছে। এবং সেই জন্যই প্রশ্ন উঠছে যে এক দেশ এক ভোটের পথে আমরা এগোতে পারি কিনা। তার কারণ আমরা মাঝে মধ্যেই দেখছি, হয় এই রাজ্যে নতুন সরকার গড়ে উঠছে তো পাশের রাজ্যে পড়ে যাচ্ছে, এবং এই যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় নির্বাচনের ব্যবস্থা, সেই নির্বাচনের ব্যবস্থার কারণে সারা দেশে প্রায় বছরভর বা 5 বছর একটা সরকারের মেয়াদ থাকে, একটা কেন্দ্রীয় সরকারের বা দেশের সরকারের। তার মধ্যে বারবার আদর্শ আচরণবিধি লাগু হয়ে যায়, কারণ কোনো না কোনো রাজ্যে নির্বাচন চলে আসে এবং তাতে উন্নয়নের গতিবেগও অনেকটা বাধাপ্রাপ্ত হয়, এমনটা অনেকেই বলছেন। এবং সেই জন্য এক দেশ এক ভোটের একটা তত্ত্ব উঠে আসছে যে দেশের কেন্দ্রীয় সরকারের নির্বাচনের সঙ্গে সঙ্গেই দেশের সবকটি রাজ্যের বিধানসভার নির্বাচনও হয়ে যাবে। কিন্তু সেটা কতটা সম্ভব? এত বড় গণতন্ত্রের এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে সেটা পারবে, নাকি তাতে পরিস্থিতি আরও গড়বড় হবে? এর বাইরেও একটা শ্রেণী মনে করছেন যে আসলে এগুলো করার কোনো প্রয়োজনীয়তাই নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথায় ভারতবর্ষের আগামী 25 বছর হবে অমৃতকাল, যে অমৃতকাল হচ্ছে উন্নয়নশীল দেশ থেকে, বিকাশশীল দেশ থেকে ভারত বিকশিত দেশে পরিণত হবে। ভারতবর্ষের কাঠামোগত, যুক্তরাষ্ট্রীয় কাঠামোগত যে চরিত্র তা বর্ণনা করতে গিয়ে অনেকেই একটি শব্দবন্ধ বলেন, তা হলো ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের যে বিভিন্নতা,
ভারতবর্ষের বিভিন্নতাই হচ্ছে ভারতবর্ষের অভিন্নতার একমাত্র সূত্রধার। অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি না, ভারতবর্ষের ডাইভার্সিটি ইজ ইউনিটি। তাই আজকে ভারতবর্ষকে এক করার জন্য বিশ্বকাপ ক্রিকেট যদি সারা ভারতবর্ষকে এক হয়, ক্রিকেট যদি একটা উপাদান হয়, এক দেশ এক ভোটও তার একটা উপাদান যা বিভিন্নতাকে অভিন্নতায় রূপান্তরিত করে। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কিন্তু পৃথিবীর সুন্দরতম গণতন্ত্রেও পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে বিভিন্ন সময়ে ভারতবর্ষের নির্বাচনী সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এত বড় গণতন্ত্র যেভাবে পরিচালিত হয়েছে। কিন্তু এই ৭৫ বছর কালখণ্ডের মধ্যে প্রায় ৬০-৭০ বছর যেভাবে একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে একটি সরকার বারবার এদেশের গণতন্ত্রকে কখনো কখনো আঘাত করেছে, জরুরি অবস্থায় হোক, ৩৫৬ ধারার মতো ধারা প্রয়োগ করার ফলেই হোক না কেন, যে আমাদের অনেক ক্ষেত্রে এই গণতন্ত্রে কোথাও কুঠারাঘাত হয়েছে। 2019 সালে খরচ হয়েছে ৯,০০০ কোটি টাকা। গোটা দেশের মানুষ বারবার ভোটের লাইনে দাঁড়ায় এমনটা নয়, ত্রিস্তরীয় নির্বাচনে বিধানসভা, লোকসভা এবং ত্রিস্তরীয় লোকাল বডি ইলেকশনে মানুষ ভোট দিতে যায়। একদম একটা মানুষের জন্য গোটা দেশে প্রত্যেকটা দিন মনে হয় যেন নির্বাচনের জন্য তিনি ব্যস্ত। সেটা হচ্ছে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে নির্বাচনী প্রধানমন্ত্রী বললেও ভুল বলা হবে না। 2014 সালে মনমোহন সিং যখন 13 সালে কর্ণাটকের ইলেকশনে দুটো মাত্র র্যালি করেন, সেখানে 2021-এর নির্বাচনে আমাদের রাজ্য পশ্চিমবাংলায় 14 দিনে 23টা র্যালি করেন একটা দেশের প্রধানমন্ত্রী। আচ্ছা বলুন তো অজুহাত কী দেওয়া হচ্ছে? খরচ বাঁচানোর জন্য। আমি বলছি ভারতীয় জনতা পার্টি ৫,০০০ কোটি টাকার চাঁদা পেল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। একটা গোটা দেশ জুড়ে নির্বাচনে খরচ বেড়ে গেল। গোটা দেশের ইতিহাসে সর্বপ্রথম 2019-এর নির্বাচন ৯,০০০ কোটি টাকা খরচ করে নির্বাচন হলো। আমি জানি না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বক্তব্য জগন্নাথ দ্বারা শুনেছেন কিনা, যিনি বলছেন প্রথম মাসে দেবো ২,০০০, তারপরের মাসে ২,৫০০, তারপরের মাসে ২,৭৫০, তারপর ৩,০০০। নির্বাচন এলে এই ঘোষণাগুলো তো করতে হয় ভারতীয় জনতা পার্টিকে। ঠিক যেমন একদম একমত আমি। দেখুন, ওয়ান নেশন ওয়ান ভোটের সবচেয়ে কট্টর সমর্থকের নাম ভারতীয় জনতা পার্টি, আর একজন কট্টর সমর্থক সামনে এসছেন, তার নাম প্রশান্ত কিশোর, যিনি হচ্ছেন এই পলিটিক্যাল অ্যানালিস্টের ভূমিকা পালন করেছেন ভারতীয় জনতা পার্টির আর তৃণমূল কংগ্রেসের। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর গোটা দেশে নরেন্দ্র মোদী, যারা এক ব্যক্তির ওপর ভোটে নির্বাচনের মুখোশ তৈরি করতে চান। প্রথম যে শব্দটি বলতে চাই সেটি হচ্ছে যে ঘন ঘন ভোট উন্নয়নের পরিপন্থী। আমি যদি দেখি যে 2021 সালে পশ্চিমবঙ্গে অ্যাসেম্বলি হয়েছে, 2022-এ আমাদের পৌরসভা নির্বাচন হয়েছে, 2023-এ আমাদের পঞ্চায়েত নির্বাচন হয়েছে, 2024-এ আমরা আবার পার্লামেন্ট ইলেকশন ফেস করছি। এবার আপনাদের সামনে রাজ্যে বা দেশে একটা নির্বাচন যখন অনুষ্ঠিত হয়, তখন সেই রাজ্যের বা দেশের কী ধরনের পরিস্থিতি তৈরি হয়, মডেল কোড অফ কন্ডাক্ট থেকে শুরু করে কিভাবে আমরা ইলেকশন যারা পরিচালনা করেন তাদেরকে যুক্ত করা, উন্নয়নের কাজ থমকে যাওয়া, আমার মনে হয় উদাহরণ দেওয়ার দরকার পড়ে না কেন এই নির্বাচনের সংখ্যা কমানো দরকার। সৈকত একটা খুব সুন্দর কথা বলেছে যে লোকসভা বিধানসভা আলাদা করলে কি হয়, একসাথে করলে কি হয়। আমি শুধু একটা উদাহরণ দিতে চাই এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে 2014 সালে অন্ধ্রপ্রদেশে লোকসভা এবং বিধানসভার ভোট একসাথে হয়েছিল এবং সেই সময় খরচা হয়েছিল 490 কোটি টাকা। 490 কোটি টাকা, প্রায় সম সাইজের একটি রাজ্য মহারাষ্ট্র, তারা যখন লোকসভা এবং বিধানসভা ভোট আলাদাভাবে করে সেই খরচা দাঁড়াচ্ছে বিধানসভায় 490 কোটি টাকা এবং লোকসভায় 461 কোটি টাকা। খরচাটা পৌঁছে যাচ্ছে হচ্ছে প্রায় 1,000 কোটি টাকার থেকে। এই যে সামগ্রিক যে আলোচনা, সেই আলোচনার মধ্যে দিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই যে প্রয়োজনীয়তা নাকি নিখাত রাজনীতি, আমার মনে হয় যে কিছু কিছু রাজনৈতিক দল রাজনীতি করবার ক্ষেত্রে প্রয়োজনীয়তাটাকে সামনে নিয়ে আসতে ভয় পান। আমার মনে হয় যে কিছু কিছু রাজনৈতিক দল রাজনীতি করবার ক্ষেত্রে প্রয়োজনীয়তাটাকে সামনে নিয়ে আসতে ভয় পান। এই যে উল্টো দিকে শঙ্কর দ্বারা বসে আছে, জগন্নাথবাবুরা বসে আছে, আমরা বসে আছি, ইলেকশন নিয়ে আলোচনা করছি, তাও কিন্তু কনসেনসাস নয়। এখানেও কিন্তু একটা ডিফারেন্স আছে। ভারতবর্ষের মতন একটা রাষ্ট্রে আমরা যেখানে
প্রণববাবু একটা দুর্দান্ত কথা বলতেন যে পার্লামেন্টারি ডেমোক্রেসি 3টে ডি এর উপরে দাঁড়িয়ে আছে: ডিবেট, ডিসকাশন অ্যান্ড ডিসেন্ট। যে পার্লামেন্টারি ডেমোক্রেসি ভারতবর্ষে দাঁড়িয়ে ডিবেট, ডিসকাশন অ্যান্ড ডিসেন্ট 3টে জিনিসের উপরে চলে, সেখানে কখনোই একটা জিনিস, এক বস্তু, একটাকেই মানতে হবে, এই জিনিসকে কোনোদিন মান্যতা দেয়া যায়নি এবং যাবে না। আমরা যদি সবাই এখন বলা শুরু করি সব ভারতবর্ষের লোক ধুতি পাঞ্জাবি পরবে, আমি ঈশানকেই বলছি ঈশান মানবে না, আমি সৈকতকে বলছি সৈকত মানবে না, শঙ্করদাও না মানতে পারে, শঙ্করদা মাঝে মাঝে ধুতি পরে বা কখনো কোনো পায়জামাও পরে, তো সেইখানেও কোনো কনসেনসাসে আসবে না। এখন যদি সবাই বলে যে সবাইকে এখন রাজমা চাওয়াল খেতে হবে, বাঙালিরা মানবে মাছ বাচ্চারা এখন রাজমা চাওয়াল খাওয়ার দিকে? কেউ মানবে না। যে উই বিলিভ ইন ইউনিটি ইন ডাইভার্সিটি। আজকে জিওগ্রাফিক্যালি আপনি ভাবুন যে আজকে ধরুন শীতকালে একটা নির্বাচন হচ্ছে, সাউথ ইন্ডিয়ার লোকেরা হয়তো খুব সুন্দর মজা সেই ইলেকশনটা করতে পারবে, কিন্তু কাশ্মীরের লোকেরা যারা বরফে তাদের বাড়ি ঘরদোর ডেকে যাবে, তারা ইলেকশনটা করবে কিভাবে? আমি আপনাদের বলছি, এই যে মুখে কথা বলে দেওয়া যে ইলেকশন এক জায়গায়, এক ইলেকশন একসাথে হবে, ধরুন কথার কথা বলছি লোকসভা ডিজলভ হয়ে গেল 5 বছরের আগে, তখন সঙ্গে সঙ্গে কি অ্যাসেম্বলি করে ডিজলভ করে দেওয়া হবে? এই ফিজিবল পয়েন্টগুলো আজকে লোকেরা এই যে কথাগুলো বলছে, 1 নেশন 1 ইলেকশন, একটা ল কমিশন করে দেওয়া হলো, যথেচ্ছভাবে যাদেরকে ইচ্ছা হলো একটা 8 জনের প্যানেল করে দেওয়া হলো, সেখানে বিভিন্ন ডিসেন্ট আছে, সেখানেও অনেক রকম তর্ক বিতর্কের জায়গায় ছিল, কাদেরকে রাখা হয়েছে কাদেরকে রাখা হয়নি, সেখানেও যে একটা ওভারঅল কনসেনসাসের জায়গা সেটাও দেখা যায়নি। কি দরকার এটা করতে গেলে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার। ভারতবর্ষের ডিউরেশন অফ লোকসভা, ডিউরেশন অফ অ্যাসেম্বলি, 356, আর্টিকেল 356, এগুলো সবকটার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার। এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো করতে গেলে পার্লামেন্টের যেরকম র্যাটিফিকেশন লাগবে, 2/3 মেজরিটি যেরকম লাগবে, সাথে সাথে স্টেট লেজিসলেচারদের 50% র্যাটিফিকেশন লাগবে। আমার বিপক্ষে যারা আছে তারা রাজনীতি করছে, যেটা মোদি ফোবিয়া তারা করছে। ঠিকই বলেছে শঙ্করদা, ঠিকই বলেছে, মোদি ফোবিয়া গ্রাসিত এরা। ভিন্নতা কোথায়? কেন্দ্র সরকারের যেই কাজ, রাজ্য সরকারের তো একই কাজ, গরিব মানুষের উন্নয়ন করা, দেশের উন্নয়ন করা, গরিব মানুষের কল্যাণ করা। রাজ্যের যে নির্বাচিত যে সরকার, তার কি হাতি ঘোড়া কোনো অন্য কাজ? আর কেন্দ্রের যে নির্বাচিত সরকার, তার হাতি ঘোড়া কোনো অন্য কাজ? একই জায়গায় যেতে হবে, রুট একই আছে, নির্বাচনই করতে হবে, যেতে ধর্মতলাই হবে। নানান রকমের বাস রুট আছে ঠিকই, কিন্তু ওই রুট দিয়েই যেতে হবে। কেউ কাউকে চাপাচ্ছে না বর্দা, যে একই জায়গায় যেতে হবে, উন্নয়নের কাজই করতে হবে। আর উন্নয়নের কাজের করার রাস্তাও একই, নির্বাচন। তো একসাথে হলে কি অসুবিধা আছে? কি অসুবিধা আছে? দেবাশিস তার কথা শুনে একটা জিনিস যেটা আমি তখন জাস্ট মিস করে, একটা জিনিস উনি যে ফিজিবিলিটির কথা বলছেন, এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের রাজ্যে অভিজ্ঞতা আছে, এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে ফোর্সের কত শর্টফল, রাজ্যের পর্যাপ্ত ফোর্স নেই, সিভিক দিয়ে নির্বাচন করাতে হয়। গোটা রাজ্যে এবং সারা গোটা ভারতবর্ষে নির্বাচন করাতে গেলে সেই পর্যাপ্ত ফোর্স আছে তো? তখন আবার সিভিকদের দিয়ে সারা ভারতবর্ষে নির্বাচন হবে না তো? পর্যাপ্ত ইভিএম, পর্যাপ্ত ভিভিপ্যাট, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। একটা জগন্নাথ সহজ বলবেন, আমি একটা একটু সহজ করে বলে নিই। সেখানে আপনি ঠিকই বলেছিলেন, আপনাদের ওখান থেকে কথাটা উঠেছিল যে দুভাবে করার প্রশ্ন হচ্ছে, লোকসভা বিধানসভা একসঙ্গে হবে আর লোকাল বডিগুলো আলাদা রাখা হচ্ছে, বাইরে রাখা হচ্ছে। চিন্তা করার নেই আপনার, গোটা ভারতবর্ষে সিভিক দিয়ে ভোট করতে কোনো চিন্তা নেই। সময় একদম শেষ। কথাকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, কথা হবে, কথা হচ্ছে, আরও কথা হোক। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নমস্কার।